মনে করানোর জন্য আমাদের লিসেনিং সেকশন। আজকের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখানে একটা কোয়েশ্চেন থাকবে, অ্যান্সারও একটা, সিঙ্গেল অ্যান্সার। আরেকটা কোয়েশ্চেন দেখেন, এমসিকিউ মাল্টিপল অ্যান্সার্স। মাল্টিপল অ্যান্সার্স তার মানে একটা কোয়েশ্চেনের কখনো দুইটা অ্যান্সার থাকতে পারে, কখনো তিনটা অ্যান্সার থাকতে পারে, এটা বলা যায় না। তো এই জিনিসগুলো খুব প্যারাদায়ক, যে এখন কি দুইটা অ্যান্সার নাকি তিনটা অ্যান্সার, এটা আমি ঠিক বলতে পারতেছি না। গেস করা কঠিন, কারণ অনেকগুলো অপশন থাকে, 6-7টা অপশন থাকে, এখান থেকে আপনাকে পিক করতে হয়। তো এমসিকিউ যে সিঙ্গেল অ্যান্সার এবং মাল্টিপল অ্যান্সার দুইটার আবার আরেকটা প্রবলেম আছে, এগুলোতে নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং মানে যদি আপনি ভুল অ্যান্সার দেন, তাহলে ওইটার মার্ক তো আপনি পাবেন না, সাথে যেটা কারেক্ট করছেন সেখান থেকে আপনার মার্ক কেটে ফেলবে। তাহলে এই কোয়েশ্চেন গুলা আমার সেন্সিটিভ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের ব্যাপারে আমার পার্সোনাল অ্যাপ্রোচ কি, আপনি যদি, যেহেতু লিসেনিং, তার মানে আপনি অডিও শুনবেন, অডিও শুনে আপনাকে অ্যান্সার করতে হবে, আপনার অ্যান্সারটা অডিওর মধ্যে আছে। তো যদি আপনি 100% শিওর থাকেন যে ভাই এটাই অ্যান্সার হবে, তাহলে আপনি অ্যান্সার করবেন। যদি আপনি 100% শিওর না হন, তাহলে আপনি অ্যান্সার করেন না। জি, ওয়ালাইকুম আসসালাম আপু, কোনো সমস্যা নাই। আজকে আপু আসছে, আজকে সুমনা আপু আর ভাই আসছিলেন অফিসে। মানে বেশ ভালো হয়েছে, উনি একটা মক টেস্ট দিছেন। মক টেস্টের কোন কোয়েশ্চেন উনি কেমন করছেন, কোনটা ইমপ্রুভ করতে হবে, সবকিছু নিয়ে আমরা খুব ভালো মতন ডিসকাস করতে পারছি। তো এটা ভালো, আপনারা অফিসে আসলে এই বেনিফিটটা পাবেন। আমি আপনাকে পার্সোনালি আপনার প্রবলেম নিয়ে কথা বলতে পারবো কিছু। আর যারা ঢাকার বাইরে আছেন, তারা যদি চান তাহলে আমার সাথে একটা ভার্চুয়াল মিটিং বুক করতে পারবেন অফিসের মাধ্যমে। আপনার জন্য ঢাকায় আসা পসিবল হচ্ছে না, আপনি আপনার বাসায় বসে মক টেস্ট দিতে পারবেন, আমরা এখান থেকে অ্যাসাইন করে দিব। আপনি বাসায় বসে মক টেস্ট দেন, তারপর সেই প্রবলেম গুলো নিয়ে আমার সাথে আপনি ডিসকাস করেন, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য এটা আমি করি। আচ্ছা, তো যেখানে ছিলাম যে এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার এবং মাল্টিপল অ্যান্সার, আমি যদি আমি অডিওটা শুনে যদি একদম শিওর হই যে এটাই অ্যান্সার হবে, তাহলেই আমি অ্যান্সার করব। যদি আমার মনে একটুও ডাউট থাকে, আমার অ্যান্সার করার দরকার নেই। কারণ অ্যান্সার করলেও আপনি, যে মার্ক আপনার কাটা গেলেও আপনার দেখা যাবে মার্কটা গেছে চলে। এই জন্য এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার বা মাল্টিপল অ্যান্সার যেহেতু নেগেটিভ মার্কিং আছে, আমরা যদি একদম অ্যাবসোলুটলি শিওর হই তখন আমরা অ্যান্সার করি, নাইলে অ্যান্সারই করি না, সিম্পলি স্কিপ, স্কিপ করে চলে যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই। আসেন তাহলে আজকে আমরা এই কোয়েশ্চেনটা একটু দেখি। আমি একটু সফটওয়্যার শেয়ার করতেছি, আপনারা দেখতে পেলে আমাকে একটু কনফার্ম করেন। সফটওয়্যার দেখতে পাচ্ছেন? আমাদের লিসেনিং আইটেম, আমরা শুরু করতেছি এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার দিয়ে। ঠিক আছে, এই যে মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার। অডিও শুনতেছেন? আপনি কি অডিও শুনতে পাচ্ছেন? তো দেখেন এইভাবে, আমি এখন এখন ইয়া করে দিছি, আমি এখন এখন আমি মিউট করে দিছি, সমস্যা নেই। আমি আবার চালু করবো, অসুবিধা নেই। তো যেটা বলতেছিলাম, যে আমরা একটা অডিও শুনবো, দেখেন এই যে এখন অডিওটা প্লে হচ্ছে। Unambiguous and as interesting as possible. তার মানে আমরা একটা শর্ট লেকচার শুনবো। এই শর্ট লেকচার শুনে এখানে একটা কোয়েশ্চেন আছে, যেহেতু এমসিকিউ একটা কোয়েশ্চেন থাকবে। দ্য স্পিকার ইমপ্লাইজ দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ গুড স্টুডেন্ট অ্যাসেসমেন্ট। গুড স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, স্টুডেন্টদেরকে অ্যাসেস করার যে যতগুলা ওয়ে আছে, একটা স্টুডেন্ট কেমন, ভালো না খারাপ, সেটা অ্যাসেস করার যতগুলা ওয়ে আছে, তার একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এটা। এটা এটা স্পিকার ইমপ্লাই করতেছে, মানে উনি ইঙ্গিত করতেছে এটার দিকে। খেয়াল করেন, উনি কিন্তু স্পষ্টভাবে বলবে না। ওনার যে কথা, ওনার টোটাল কথার সামারি হবে হচ্ছে একটা ভালো স্টুডেন্ট অ্যাসেসমেন্টের জন্য কোন অ্যাসপেক্টটা বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা উনি আমাদেরকে এখান থেকে বলবে। ঠিক আছে, তাহলে একটা ভালো, আমি কোয়েশ্চেনটা পড়ে নিছি। গুড স্টুডেন্ট অ্যাসেসমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বা ক্রাইটেরিয়া কি?
এটা দিয়ে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এইভাবে আমি যদি অ্যাসেস করি তাহলে আমি স্টুডেন্টদেরকে ভালো মতন অ্যাসেস করতে পারবো। তাহলে একটা কোয়েশ্চেন থাকবে, কয়েকটা অপশন থাকবে, মাল্টিপল, মানে মাল্টিপল অপশনস থাকবে। এখান থেকে আমাকে বেস্ট অপশনটা চুজ করতে হবে, যেটা আমার কোয়েশ্চেনের বেস্ট অ্যান্সার। এটাই হচ্ছে এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার। ঠিক আছে, এবার তাহলে আমরা একটু শুনি আবার। আশা করি সবাই শুনতে পাচ্ছেন, আমরা একটু শুনতেছি। When you think about what characterizes a good assessment task, the question you really need to ask yourself is, what characterizes good teaching? Good teaching should enable students to show just what they are capable of. In so doing, it must be motivating, interesting to the students, and it should be inclusive to all. Equally, a good assessment needs to be clear and unambiguous and as interesting as possible for the range of people for whom the task is designed. It needs also to be inclusive. Well, here I mean so that the test takers are able to give a good representation of their true ability. Use this question to keep going back to it, to keep, checking that the questions you are asking actually make sense and mean something to you and to the students themselves. আচ্ছা, তো কি বলছে যে একটা ভালো স্টুডেন্ট অ্যাসেসমেন্টের জন্য কি লাগবে? সবার আগে লাগবে হচ্ছে ভালো টিচিং। মানে টিচিংটা কেমন? টিচিংটা হইতে হবে ইন্টারেস্টিং, টিচিংটা হইতে হবে আনঅ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে কনফিউজিং, যেটার কয়েকটা মিনিং হইতে পারে। আনঅ্যাম্বিগুয়াস মানে স্পষ্ট, ক্লিয়ার, টু দ্য পয়েন্ট, একদম পিন পয়েন্ট। আচ্ছা, সেটা আবার স্টুডেন্টের নিজস্ব এবিলিটিস রিফ্লেক্ট করতে হবে। একটা প্রপার মিনিং, কোয়েশ্চেন গুলোর মিনিং থাকতে হবে, সেটা স্টুডেন্টদেরকে প্রপারলি অ্যাসেস করতে পারতেছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কি, এবং সেটা ইনক্লুসিভ হবে। ইনক্লুসিভ মানে সবাইকে ইনক্লুড করবে। যেমন আপনারা জানেন কিনা, একটা সময় আহ বাইরের দেশে, স্পেশালি ওয়েস্টে, শুধুমাত্র সাদারা ইউনিভার্সিটি এডুকেশন পাইতো। তার অনেক বছর পরে হচ্ছে গিয়ে ব্ল্যাকদেরকে ইনক্লুড করছে, এশিয়ানদেরকে করছে, ইন্ডিয়ানদেরকে করছে, এটা আস্তে আস্তে করছে। আগে ওদেরকে ইনক্লুড করেনি, তাহলে আমাদেরকে পড়াশোনার সুযোগই দিত না। তো যেহেতু পড়াশোনার সুযোগ দিছে, তার মানে এটা একটা ইনক্লুসিভ সিস্টেম। এটা এটাই হচ্ছে ফেয়ারনেস আর কি। আচ্ছা, এখন দেখেন, আপনাদের আমি অ্যান্সার গুলো একটু নেই। সুমন আপু, একটু আপনি আনমিউট করে বলেন। ভাইয়া, লেকচার ডিরেক্টলি মেনশন করা ছিল ইট শুড বি ইন্টারেস্টিং অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস, সো ইন্টারেস্টিং, দ্যাটস দ্য। আনঅ্যাম্বিগুয়াস, আচ্ছা এটাই তাহলে আপনার মতে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা একটু মুকুল ভাইয়ের অ্যান্সারটা নেই। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার মতে এখানে আপনি একটু ডিসক্রাইব করছেন যে ইনক্লুসিভ, অর্থাৎ যার মধ্যে মোটামুটি সবটাই কাভার করবে। অর্থাৎ যদি বলি ইন্টারেস্টিং, আনএম্বিগিয়াস, তারপরে ফেয়ার হতে হবে, মিনিংফুল হতে হবে, সবগুলো মিলে তাহলে ক্লোজলি রিফ্লেক্ট দ্য স্টুডেন্টস এবিলিটিস হতে পারে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনার ইয়াটাও শুনলাম আমরা। আহ তারপর আর কে আছেন? আচ্ছা, ফয়সাল আহমেদ ইভান ভাই, আপনি একটু আনমিউট করেন তো। আচ্ছা, এইচপি কে আনমিউট করেন তো, এইচপি। ভাইয়া আমি পাইল আমার ওই নতুন ল্যাপটপ থেকে ঢুকছি তো ওই জন্য ভাইয়া এটা ওহ, আসলে মানে রিনিউ আচ্ছা করা আচ্ছা, হয়নি। আচ্ছা, আচ্ছা জি আমি যেটা বলেন ভাই। আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভাইয়া, মানে এটা বি ফেয়ার এন্ড মিনিংফুল, বি ইন্টারেস্টিং এন্ড ambitious and close to reflect the students abilities, সবগুলো তো হচ্ছে ডিপেন্ড করতেছে টিচার্স এর ওন এফোর্টস এর উপরে। তো সেজন্য সাবাস আমার সাবাস, মনে নাইস হচ্ছে নাইস নাইস, এক হ্যাঁ। নাম্বারটা হচ্ছে আনসার হবে। মানে প্রত্যেকটাই আছে যে, এটাকে যেমন আপু ভাইয়ারা বলছেন ইন্টারেস্টিং এবং আনএম্বিগুয়াস, কারেক্ট। জি এটা ইনক্লুসিভ হবে, মানে ফেয়ার হবে এবং মিনিংফুল হবে। জি যে আমি একটা কোয়েশ্চেন করতেছি, এই কোয়েশ্চেনটা কেন করতেছি স্টুডেন্টের, যাতে অ্যাকচুয়ালি সে বুঝতে পারে, কারেক্ট। আবার স্টুডেন্ট অ্যাকচুয়ালি তার এবিলিটি কেমন সেটাও প্রকাশ পাবে, সেটাও কারেক্ট ভাই, সব কারেক্ট। তার মানে কি আলটিমেটলি এই তিনটা জিনিস কে হোল্ড করে? টিচার্স এর ওন এফোর্টস। টিচার, টিচার হোল্ড করে। তার টিচারের এফোর্টের মধ্যেই সবগুলো আছে। টিচারের এফোর্টের মধ্যে স্টুডেন্ট এবিলিটি, মানে এক্সপ্রেস করার একটা ওয়ে থাকবে। টিচারের এফোর্টের মধ্যে তার টিচিং ইন্টারেস্টিং হবে, আনএম্বিগুয়াস হবে।
ফেয়ার মিনিং। এখন খেয়াল করছেন, আমরা সবাই আমাদের মতন করে বুঝছি, হয়তো আমরা ইয়া করছি, কিন্তু ভাই কোয়েশ্চেনটা সহজ না, কোয়েশ্চেনটা খুবই ক্রিটিক্যাল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কত মার্কের জন্য আপনি এত কষ্ট করতেছেন দেখেন তো। এই যে এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার, আপনার ধরেন 2টা বা 3টা কোয়েশ্চেন, আপনি মার্ক পাবেন মাত্র 1। আপনি 1 মার্কের জন্য এত কষ্ট করা দরকার আছে? টেনশন আছে? আপনি রিল্যাক্সে ক্লাস করবেন, আপনি রিল্যাক্সে পরীক্ষা দিবেন, শেষ। আপনার যা মন চায় আপনি এটা মানে এটা ইয়া করবেন, কিন্তু ভাই যদি শিওর না হন তাহলে অ্যান্সার কইরেন না, কারণ নেগেটিভ মার্কিং আছে। তাহলে আমি কি করবো ভাই, আমার 1 মার্ক, আমি পাইলেও 1 মার্ক, হারাইলেও 1 মার্ক, প্রেশার নেওয়ার দরকার নেই। চাইলে অ্যান্সার করতে পারেন, চাইলে অ্যান্সার নাও করতে পারেন, সমস্যা নেই। বাট দেখছেন যে কোয়েশ্চেনটা একদম সহজও নয়। 1 মার্ক মানে কিন্তু কোয়েশ্চেনটা একদম সহজ না। আপনার কিন্তু এটা মানে মাথা খাটাইতে হচ্ছে, এই মাথা খাটায়ও আপনারা কারেক্ট করা কঠিন। আচ্ছা, আমরা তাহলে এই কোয়েশ্চেনটা আরেকটা করি। যেহেতু 1 মার্কের কোয়েশ্চেন, তাই আমরা এটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিই না, এবং সেটা প্যারা, আপনি এত মাথা খাটায় কারেক্ট অ্যান্সার বের করার কষ্ট করতে পারতেছেন না। আরেকবার শুনেন। The exam, which is next Friday, is made up of 4 sections, which I think I've mentioned a couple of times already in this course. Okay, so there are 20 multiple choice questions, 10 short answer questions, an extended response task, you choose one topic from 4 possibilities, and finally a practical task. For each of the first 3 sections, I'm allocating 60 minutes. You then hand in your paper, move to the lab, and begin the practical task. I'm allowing a 10-minute break before you start getting underway with the practical task. I've allocated just 30 minutes to this. অ্যান্সার কোনটা? ওয়ালাইকুম আসসালাম। কোয়েশ্চেন দেখা যাচ্ছে না মানে কি? ও হো, আপনারা তো মার্ক ডিস্ট্রিবিউশন, মাই ব্যাড। আচ্ছা, আমি আবার দিলাম, আবার দিচ্ছি, ঠিক আছে। Question says least amount of time is allocated to. The exam, which is next Friday, is made up of 4 sections, which I think I've mentioned a couple of times already in this course. Okay, so there are 20 multiple choice questions, 10 short answer questions, an extended response task, you choose one topic from 4 possibilities, and finally a practical task. For each of the first 3 sections, I'm allocating 60 minutes. You then hand in your paper, move to the lab, and begin the practical task. I'm allowing a 10-minute break before you start getting underway with the practical task. I've allocated just 30 minutes to this. কোন কোয়েশ্চেনে সবচেয়ে মানে কম সময় দিচ্ছে? আমাকে প্রশ্ন করছে কোন সেকশনে সবচেয়ে লিস্ট অ্যামাউন্ট অফ টাইম হচ্ছে অ্যালোকেটেড। অ্যান্সার করেন তো। কি অ্যান্সার দিচ্ছেন তাহলে? উম, জাকির ভাই, আপনি আনমিউট করেন তো দেখি। জাকির ভাই কোথায় আছেন? জি জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া বলেন। যে এটাতে যিনি আলোচনা করতেছে ওখানে প্র্যাকটিক্যাল টাস্কের জন্য একটা টাইম দিছে সম্ভবত 30 মিনিট। তারপরে দা এক্সটেন্ডেড রেসপন্স টাস্ক এটারও একটা ভালো টাইম দিছে। আর আচ্ছা, মাল্টিপল মানে সেকশন হ্যাঁ হ্যাঁ, এটারও টাইম নেই আমি সবচেয়ে শুনছি, সবচেয়ে কম কিন্তু সময় দিছে কোনটায়? 2 নাম্বারটাতে 2 নম্বর শর্ট। শর্ট অ্যান্সার সেকশন। জি জি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তারপর কে আছেন? উম আহ আখি আপু, আপনি একটু আনমিউট করে বলেন তো। একটু আনমিউট করে বলেন। ইয়া, আমি যতটুকু খেয়াল করতে পারছি মনে হলো যে প্রথম তিনটার জন্য তারা একসাথে টাইম দিচ্ছিল, রাইট। আর 30 মিনিট দিয়েছিল প্র্যাকটিক্যাল টাস্কের জন্য। যেহেতু রাইট। প্রথম তিনটার জন্য একবারে একটা টাইম দিচ্ছে আর প্র্যাকটিক্যাল টাস্কের জন্য আলাদা দিচ্ছে, তো আমার কাছে মনে হচ্ছে যে প্র্যাকটিক্যাল টাস্কটা তাহলে ডিফারেন্ট একটা ইস্যু হইতে পারে, এই কারণে আমার কাছে এটা মনে হলো। প্র্যাকটিক্যালটা দিচ্ছেন না, 4 নম্বর হ্যাঁ, দিচ্ছেন? আচ্ছা তিনটাকে নিয়ে তো ঠিক। তারা একসাথে কনসিডার করছিল টাইমটা। আচ্ছা, নাইস নাইস, ঠিক আছে। আচ্ছা, এবার একটু মুকুল ভাই থেকে শুনি। ভাই। জি ভাই, জি থ্যাংক ইউ। ভাই। আসলে এখানে প্রথম তিনটার জন্য দিলে হচ্ছে 60 মার্ক, 60 মিনিট। তবে যেমন প্রথম প্রশ্নটা মাল্টিপল চয়েসে কোশ্চেন আছে 20টা। তো যাই হোক, এই তিনটা সেগমেন্টের জন্য ওরা বলছে যে 60 মিনিট, আর মাঝখানে হচ্ছে ইন্টারভ্যাল আছে সম্ভবত 10 মিনিট মনে হয় না? হুম 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 হুম। আচ্ছা। আর প্র্যাকটিক্যাল টাস্কে এটা এটা সম্ভবত কম রাখছে মার্ক। মানে অ্যান্সারটা কি আমার? অ্যান্সার লাস্টেরটা ওটা প্র্যাকটিক্যাল টাস্কের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে হ্যাঁ, আপনারও মনে হয় অ্যান্সার ঠিক আছে। আমি একটু ইফাজ ভাইয়ের আচ্ছা। ব্যাখ্যাটা ভালো লাগছে। ইফাজ ভাই, আপনি একটু এক্সপ্লেনেশনটা কমপ্লিট করে দেন এবার। সবাই মোটামুটি ঠিক আছে, ইফাজ ভাই একটু কমপ্লিট করে দেন। জি, আসসালামু আলাইকুম স্যার। এখানে স্যার ওয়ালাইকুম বলেছিল যে আসসালাম। প্রথম যে তিনটা টাস্ক, এই তিনটার জন্য 60 মিনিটস। হ্যাঁ, মানে হুম। 60 মিনিটস। মানে সবগুলোর তার জন্য মানে নাকি একটা একটা করে? না না, প্রত্যেকটা? না, না, মানে 20 মিনিট করে 60 মিনিট। হ্যাঁ, মানে 60 মিনিটস মানে তিনটার প্রত্যেকটাই জন্য নাকি 60 সবগুলো? মিনিট, না না না, মানে কম্বাইন্ডলি 60 মিনিটস। আর শুধু প্র্যাকটিক্যাল টাস্কের জন্য দিয়েছিল 30 মিনিটস, আর মাঝখানে ইন্টারভিউ ছিল 10 মিনিটস। তো ওই হিসাবে আমি যদি মানে চিন্তা করি, তাহলে প্র্যাকটিক্যাল টাস্কের টাইমটা একটু কম হয়, মানে ইন্ডিভিজুয়ালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা কাজ করতে আবার শুনি, মনে হয় যে জিনিসটা খুব একটা কঠিন ছিল না। আমি একটু একটু কমপ্লিট ব্যাখ্যা চাচ্ছিলাম, দেখি শামিমার আপু, আপনি একটু বলেন তো। অ্যান্স- এই আপুর অ্যান্সারটা কি? আসসালামু আলাইকুম ভাইয়া, ওই সেম ওয়ালাইকুম আসসালাম আপু। আমারটাও হচ্ছে প্র্যাকটিক্যাল টাস্ক। সবাই যেটা বলছে যে প্রথম তিনটার জন্য 60 মিনিট দিয়েছে, লাস্টটার টোটাল জন্য 60 থার্টি নাকি মিনিট প্রত্যেকটা 60 করে? না, ফার্স্ট থ্রি হচ্ছে 60 মিনিটস, ফার্স্ট থ্রি। ইচ নাকি টোটাল? টোটাল প্রথম টোটাল। তিনটা হচ্ছে 60 মিনিট, লাস্ট ওয়ান হচ্ছে 30 মিনিটস। আচ্ছা সেম আচ্ছা, সেম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা তাহলে এবার একটু আরেকবার শুনে নিই কেমন। আচ্ছা। The exam, which is next Friday, is made up of 4 sections, which I think I've mentioned a couple of times already in this course. Okay, so there are 20 multiple choice questions, 10 short answer questions, an extended response task. You choose one topic from 4 possibilities, and finally, a practical task. For each of the first 3 sections, I'm allocating 60 minutes. You then hand in your paper, move to the lab, and begin the practical task. I'm allowing a 10-minute break before you start getting underway with the practical task. I've allocated just 30 minutes to this. তা আমি যেটা চাচ্ছিলাম আপনাদের মুখে, ইচ অফ দ্য ফার্স্ট থ্রি সেকশনস গেট 60 মিনিটস, প্রত্যেকটা সেকশনে 60 মিনিট। কেন? কারণ আপনারা যদি বলেন যে টোটাল 60 মিনিট, তাহলে তো এক একটা সেকশনে 20 মিনিট করে পড়ছে, তাহলে তো প্র্যাকটিক্যাল টাস্ক আপনার অ্যান্সার হয় না। আপনারা যদি বলেন যে টোটাল তিনটা সেকশনে 60 মিনিট, তাহলে তো এক একটা সেকশনে 20 মিনিট করে পড়ছে, প্র্যাকটিক্যাল টেস্ট তো একাই 30 মিনিট। তাহলে সে তো কোনোভাবেই লিস্ট অ্যামাউন্ট পাচ্ছে না, সে তো বেশি পাচ্ছে। আমার কথা বুঝছেন? আর যদি ইচ সেকশন 60 মিনিট হয়, তাহলে 60 60 60 180 মিনিট, তখন 30 মিনিট সবচেয়ে কম। তাহলে প্র্যাকটিক্যাল টাস্ক ঠিক আছে। আপনারা হয়তো অ্যান্সারটা করছেন, কিন্তু অ্যান্সারের লজিকটা পুরোপুরি ভুল ছিল। এই জিনিসটা ধরায় দাও, বুঝছেন? আচ্ছা, ইচ ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট এখানে, সবচেয়ে এসেনশিয়াল ক্রুশাল ছিল হচ্ছে ইচ ওয়ার্ডটা। তাহলে আপনি যদি ইচ কে না ধরেন, টোটাল 60 মিনিট বলেন, তাইলে তো ভাই প্র্যাকটিক্যাল টাস্ক একাই মানে
30 মিনিট একাই হচ্ছে ওগুলোর অর্ধেক, আর তিনটা মিলে 60 মিনিট, ও একাই 30 মিনিট। এটা তো হয় না, তাই না? আচ্ছা ঠিক আছে, আশা করি আমরা দেখেন এখানেও জিনিসটা বুঝেন। তার মানে শুনে, ইনস্ট্যান্ট শুনে অ্যান্সার করাটা সহজ না। এই জন্যই বলছি যে যদি বুঝেন, কারণ আজকে আপনারা ভুল করে হয়তো এটাও দিয়ে ফেলতে পারতেন, এ দিতে পারতেন, বি দিতে পারতেন, সি দিতে পারতেন, হয়তো ডি দিছেন, ভুল করে ডি দিছেন, কারেক্ট হয়ে গেছে। বাট আমরা চেষ্টা করব 100% বুঝে অ্যান্সার করতে, বুঝছেন? আমার খালি এটাই বলার ছিল। যেহেতু নেগেটিভ মার্ক আছে, আমি চাই না, আমি এত কষ্ট করে আমি মার্ক পাচ্ছি, এই মার্কটাকে আমি হারাইতে চাই না। ঠিক আছে? আচ্ছা, তো মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার কোনো ইয়াই না। একটা শর্ট অডিও শুনবেন, অডিওটা শুনে একটা কোয়েশ্চেন আপনি অ্যান্সার করবেন। কোয়েশ্চেনটা একটা এমসিকিউ কোয়েশ্চেন, তার মানে একটা কোয়েশ্চেনে কয়েকটা অপশন থাকবে। তো এই অপশন থেকে বেস্ট অ্যান্সারটা আপনি অডিও থেকেই পিক করবেন, অডিওতেই বলে দিবে যে আপনি বুঝবেন কোন অ্যান্সারটা সবচেয়ে ভালো। অডিওতে যা শুনছেন তার সাথে আপনি এখানে ম্যাচ করবেন, যে অডিওতে আমি এটা শুনছি, তার সাথে কোন অপশনটা সবচেয়ে ভালো ম্যাচ করতেছে, তাকে আমি অ্যান্সার দিয়ে দিব। তাহলে সিঙ্গেল অ্যান্সারটা ক্লিয়ার সবার জন্য? জি মুকুল ভাই, আপনি কোয়েশ্চেন করেন, চ্যাট বক্স তো ওপেন আছে। আচ্ছা, তাহলে আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার্স। কেমন? মাল্টিপল অ্যান্সার্স, এটা আমি এখান থেকে না করে এখানে আপনার দেখাই দিই কেমন জিনিসটা। এটা আমি বই থেকে করবো আপনাদেরকে। আচ্ছা, দেখেন কোয়েশ্চেনটা এই টাইপের আসে, কোয়েশ্চেনটা ঠিক এইরকম আসে। আচ্ছা, তো দেখেন এই যে সেম একটা অডিও লেকচার চালু হবে, অডিও লেকচারটা আপনি শুনবেন, একটা কোয়েশ্চেন In আছে বাট today's session, I'd like to start out. আপনার অপশন 1 2 3 4 5 6, কখনো 7টা অপশন থাকে। ঠিক আছে ভাই, আমি ওইটা বলবো ভাই, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডে ইয়া নাই ভাই, নেগেটিভ মার্কিং নাই। আমি পরে আসবো ভাই, ওইটা আমি পরে আসবো, এখন তো আমি এমসিকিউতে আছি, এটা আমি শেষ করে নিই, তারপরে আমি যাবো ওটাতে পরে। একটা মাঝখানে একটা ঢুকানো আসলে টাফ হয়ে যায়। আচ্ছা, চলে আসি। তাহলে এখানে একটা অডিও লেকচার শুনবেন, অডিও লেকচারটা শুনে আপনি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করবেন। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং do not correctly link materials and their rationale for use in the construction of skyscrapers? 1 নম্বর কোয়েশ্চেন সহজ না। স্কাইস্ক্রেপার যখন বানানো হয়, স্কাইস্ক্রেপার সবাই বুঝেন তো, যে উঁচা উঁচা বিল্ডিং, এই যে বুর্জ খালিফা, তারপর হচ্ছে গিয়ে নিউ ইয়র্কে আছে রকেফেলার টাওয়ার, এম্পায়ার স্টেট বিল্ডিং, তাই না? যত উঁচা উঁচা বিল্ডিং আছে, হাই রাইজ বিল্ডিং, এগুলোকে বলা হয় স্কাইস্ক্রেপার। তো স্কাইস্ক্রেপার কনস্ট্রাকশনের সময় বলছে কোন নিচের কোন জিনিসগুলা কারেক্টলি ম্যাটেরিয়ালের সাথে তাদের ব্যবহার করার লজিককে ফিট করতেছে না। খেয়াল করেন, আমরা যখন স্কাইস্ক্রেপার কনস্ট্রাকশন করব, সেটার কনস্ট্রাকশনের জন্য কোন ম্যাটেরিয়াল গুলা তাদের লজিক অনুসারে এখানে ব্যবহার করা যাবে না। কোয়েশ্চেন ডিফিকাল্ট, কোয়েশ্চেন সহজ না। তো ধরেন কথা কথা সিমেন্ট, একটা স্কাইস্ক্রেপার বানাইতে কি সিমেন্ট লাগে? কথা কথা সিমেন্ট লাগে। আচ্ছা, তাহলে এই সিমেন্ট হচ্ছে গিয়ে একটা ম্যাটেরিয়াল, এটার একটা রেশনাল ওরা আমাকে বলবে যে হ্যাঁ, ওরা সিমেন্ট ইউজ করে কেন, কারণ সিমেন্ট ইজ লং লাস্টিং, সিমেন্ট ইজ স্টেবল, সিমেন্ট ইজ সাস্টেইনেবল। এই কারণে আমরা উই উই ইউজ সিমেন্ট while constructing skyscrapers। তাহলে এই ম্যাটেরিয়ালটা, সিমেন্ট একটা ম্যাটেরিয়াল, সেটা ব্যবহার করার জন্য যে লজিক, যে রেশনাল, সেটা আমি জাস্টিফাই করছি অডিওতে। তাহলে আমাকে কয়েকটা ম্যাটেরিয়ালের কথা বলবে, এবং সেই ম্যাটেরিয়াল গুলাকে স্কাইস্ক্রেপার বানানোর কাজে ব্যবহার করা যাবে কিনা, সেটা তারা এখানে আমাকে লজিক দিবে। বুঝছেন জিনিসটা? একটা স্কাইস্ক্রেপার বানাবে, সেটার জন্য যে ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালটা কেন ইউজ করবে সেটার পিছনে একটা লজিক আছে, লজিকটা আমাকে দিবে। মানে কোয়েশ্চেনই অনেক কঠিন, এটাও কিন্তু নেগেটিভ মার্কিং আছে, তো সবাই সাবধান থাকেন। তো দেখেন আপনার কি করতে হবে, এক হচ্ছে ভালো করে অডিও শুনতে হবে, অডিওতে যা শুনছেন এবার এখানে প্রত্যেকটা এক একটা অপশন কিন্তু ছোট না, অপশন গুলা বিশাল বিশাল অপশন, এগুলোর সাথে আপনাকে ম্যাচ করতে হবে যে ভাই কোনটা কোনটা জানি এখানে ম্যাচ করে। কখনো দুইটা অ্যান্সার হবে,
কখনো তিনটা অ্যান্সার হবে। এগুলো কিন্তু পড়ার জন্য আপনি কোনো সময় পাচ্ছেন না, আপনাকে ডিরেক্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কতক্ষণ সময় দেয় দেখেন, এই 7-8 সেকেন্ড সময় এখান থেকে শুরু হয়ে গেছে। ভালো করে শুনেন তাহলে সবাই। In today's session, I'd like to start out with a brief overview of developments since the birth of the skyscraper. Builders and engineers have continuously looked for ways to improve building methods and materials in order to make structures, these new structures, stronger, taller, and lighter. Skyscrapers are and must be built to last, so they must be made of materials that are strong, durable, resistant to the sun, wind, rain, frost, and snow, and affordable. Concrete is one of the most common materials beyond the steel supports because it's enormously versatile. Its composition can be changed depending on the needs of the building. It can be reinforced, making it stiffer. What I mean is stronger by setting steel mesh or bars into the concrete. And additives can make it set or harden faster or slower depending on the needs of the design. And this will be a key concern that you guys will ultimately spend a lot of time in your careers thinking about, really grappling with this idea. Another very important material is glass, an important material in all this because the steel skeleton now supports the main loads of the building. The outer skin only serves to keep the weather out and let light in. The more light, the better. So glass walls became very popular beginning after World War II because they are weatherproof while providing ample natural light, and also because they are so much lighter and cheaper than masonry or concrete. আমার এখন 2 থেকে 3টা অ্যান্সার হবে, কি কি বলছেন? কোনটা কোনটা অ্যান্সার বলেন তো। তাকে অপশন পড়েন। বিশাল বিশাল এক্সটার্নাল গ্লাস ওয়ালস আর ইউজড। বাইরের যে গ্লাস ওয়াল সেগুলো ব্যবহার করা হয় বিকজ দে অ্যালাউ লাইট ইন, লাইট প্রবেশ করতে দেয়, অ্যান্ড আর চিপ, সস্তা। Concrete is used because of its fixed composition makes its properties more predictable. এ তো খুব সলিড, খুব ইয়া মানে খুব ইজিলি সেটা জমাট বেঁধে যায়। তাই এর প্রপার্টি গুলো, এর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা প্রেডিক্ট করতে পারি যে কি হবে না হবে। আচ্ছা, স্টিল ইজ ইউজ টু সাপোর্ট দ্য মেইন বিল্ডিং লোডস বিকজ অফ ইটস স্ট্রেংথ। স্টিল কেন ব্যবহার করা হয়? যাতে বিল্ডিং এর যে মেইন লোড, আপনারা জানেন কিনা প্রত্যেকটা বিল্ডিং এর একটা লোড ক্যাপাসিটি আছে। যে আমরা ধরেন বসুন্ধরা সিটি মার্কেটে গেছেন, বিশাল মার্কেট, আমরা একটা ফ্লোরে যে বসুন্ধরা সিটিতে দাঁড়ায় আছি, এই ফ্লোরটা কত টন, কত হাজার টন, লাখ টন ওয়েট লোড সাপোর্ট করতে পারবে, এটার একটা ক্যাপাসিটি আছে। একসাথে এমন রুম আছে, একটা ফ্লোর, সেখানে একসাথে 50 জন দাঁড়াইলে সেটা ভেঙে যাবে। তো একটা লোড ক্যাপাসিটি থাকে প্রত্যেকটা ফ্লোরের। আচ্ছা, মেইন সাপোর্ট করতে পারে মেইন বিল্ডিং লোডস বিকজ অফ ইটস স্ট্রেংথ, এটা অনেক স্ট্রং তাই বিল্ডিং এর লোড সাপোর্ট করতে পারে। এক্সটার্নাল গ্লাস ওয়ালস আর ইউজড, গ্লাস ওয়াল ব্যবহার করে বিকজ দে আর ওয়েদার প্রুফ, তার বৃষ্টি ঝড় বাদল সবকিছুতে তারা শক্তভাবে দাঁড়ায় থাকে, অ্যান্ড লাইটার দেন মেসনরি, মেসনরির থেকে হালকা। গ্লাস ওয়ালস আর ইউজড বিকজ দে ক্যান হেল্প সাপোর্ট দ্য স্কেলেটন অফ দ্য বিল্ডিং, তারা বিল্ডিং এর স্কেলেটন, বিল্ডিং এর যে স্ট্রাকচার সেটাকে সাপোর্ট করে। গ্লাস ওয়াল নিয়ে একটা, দুইটা, তিনটা কথা আসছে গ্লাস ওয়াল নিয়ে। স্টিল নিয়ে আসছে দুইটা, কনক্রিট নিয়ে আসছে একটা। স্টিল ইজ ইউজ টু রিইনফোর্স আ বিল্ডিং বিকজ অফ ইটস স্ট্রেংথ, একটা বিল্ডিং কে রিইনফোর্স করতে পারে তার স্ট্রেংথের জন্য। না, চারটা হইতে পারবে না ভাইয়া, চারটা না, 2 থেকে 3টা অ্যান্সার হবে। আচ্ছা, আরেকবার প্লে করবো, আরেকবার করতেছি, শুনেন, ভালো করে শুনেন। In today's session, I'd like to start out with a brief overview of developments since the birth of the skyscraper. Builders and engineers have continuously looked for ways to improve building methods and materials in order to make structures, these new structures, stronger, taller, and lighter. Skyscrapers are and must be built to last, so they must be made of materials that are strong, durable, resistant to the sun, wind, rain, frost, and snow, and affordable.
Concrete is one of the most common materials beyond the steel supports because it's enormously versatile. Its composition can be changed depending on the needs of the building. It can be reinforced, making it stiffer. Well, what I mean is stronger by setting steel mesh or bars into the concrete. And additives can make it set or harden faster or slower depending on the needs of the design. And this will be a key concern that you guys will ultimately spend a lot of time in your careers thinking about, really grappling with this idea. Another very important material is glass, an important material in all this because the steel skeleton now supports the main loads of the building. The outer skin only serves to keep the weather out and let light in. The more light, the better. So glass walls became very popular beginning after World War II because they are weatherproof while providing ample natural light, and also because they are so much lighter and cheaper than masonry or concrete. হুম, কি নিয়ে বলছে? আচ্ছা, মনে হয় পারবেন, এটা দেখি। ফয়সাল আহমেদ ইভান ভাই, আপনি বলেন। আপনি আনমিউট করে বলেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার কনসেপ্টে এ ডি আর ই এই তিনটা অপশন রাইট নোট ভাই, একটু হয়েছে এই জোরে জন্য। বলবেন, জি শিওর ভাই, এখন শোনা যাচ্ছে? আর একটু জোরে। জি ভাইয়া, আমার কাছে এ ডি আর ই এই তিনটা অপশন রাইট মনে হয়েছে এই জন্য। আচ্ছা, এ, ডি তারপর ডি, আর হচ্ছে ই। আচ্ছা, এইটাতে বলছে কি যে স্টিল এখন সাপোর্ট করে, হচ্ছে বিল্ডিং এর স্কেলেটনকে। আর আউটার যে সেটা হচ্ছে গ্লাস ওয়াল হয়। হচ্ছে না, জি আপনার দুইটা ঠিক আছে। ঠিক আছে, ডি ঠিক আছে, কারণ গ্লাস ওয়াল নিয়ে দুইটা কথা বলছে। একটা হচ্ছে ওয়েদার প্রুফ, তারপর অনেক লাইট আসতে দেয়, আর চিপার এবং লাইটার দেন মেসিনারি, মানে এই দুইটা ইনফরমেশন গ্লাস ওয়াল নিয়ে পারফেক্ট। ডি ঠিক আছে ভাই। আরেকটা বলছে, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলছে। আপনি পারবেন, দেখেন। আমার ভাই তো ভাইয়া আছেন? মনে হচ্ছে না ভাই, আমার কনসেপ্টে এ ডি আর ইটাই ঠিক মনে হচ্ছে। কারণ আমি যেটা ধরেছি সেটা হচ্ছে, যেটা তুমি বলেছে যে ডু নট কারেক্টলি লিঙ্ক, মানে হচ্ছে কনসেপ্টের সাথে লিঙ্ক করা না, এরকম তিনটা ম্যাটেরিয়াল কথা বলছে আর কি। তাহলে ওগুলো তো হচ্ছে গিয়ে গ্লাসের মধ্যেই আছে, যেটা হচ্ছে আচ্ছা, ডিরেক্টলি গ্লাস নিয়ে কনস্ট্রাকশনের বলছে, লিঙ্ক। গ্লাসের মধ্যে এক্সটার্নাল গ্লাস ওয়ালস, এটা বলছে বেশি। জি আর হচ্ছে গিয়ে, কারণ দেখেন গ্লাস ওয়াল আমরা কি কোনো মানে এই যে এখানে যেটা আপনি বলছেন, গ্লাস ওয়ালস আর ইউজড বিকজ দে ক্যান হেল্প সাপোর্ট দ্য স্কেলেটন অফ দ্য বিল্ডিং। কখনো বিল্ডিং এর এমনি নর্মালি জাস্ট বাইরে বিল্ডিং এর স্কেলেটন কি গ্লাস ওয়াল দিয়ে বানায়? মানে বুঝছেন, বিল্ডিং এর যে ফ্রেম, যে স্ট্রাকচার, ওটা কি গ্লাস ওয়াল দিয়ে বানায়? না ভাইয়া, বানায় এ তো ওয়াল বলেই দিছে, ওয়াল ওয়াল মানে তো বাইরে, ওয়াল তো ভিতরে না। এবং এখানে আপনি যদি আরেকবার শুনেন, এটা আপনাদের তো সফটওয়্যার দেওয়া আছে, এখানে বলে যে এটা হচ্ছে স্টিল। স্টিল হচ্ছে গিয়ে স্কেলেটন সাপোর্ট করে, বাট স্টিলের সাথে তো এটা দেয় নাই, তাই স্টিল আমি দিতে পারতেছি না, এটাও দিতে পারতেছি না। কারণ গ্লাস ওয়াল বিল্ডিং এর স্কেলেটন হেল্প করে না, করে স্টিল, ওটা বলে দেয় ওরা। কনক্রিট নিয়ে অনেকক্ষণ কথা বলছে ভাই। কনক্রিট, কনক্রিট এটাকে আমি যেভাবে চাই সেভাবে আমি করতে পারবো। এটার কম্পোজিশনকে আমি চেঞ্জ করতে পারবো যেভাবে আমার নিডস, আমার যা দরকার হবে আমি এটার ভিতর দিয়ে আমি স্টিল ঢুকাইতে পারবো। যা যা জিনিস দরকার আমি সবকিছু করতে পারবো। কনক্রিটকে আমি যেভাবে ইচ্ছে সেভাবে মডিফাই করতে পারবো। যে শুনছিলেন ভাই এটা কনক্রিটের ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ শুনেছি ভাইয়া। মানে আপনি বলার পরে যখন বলছেন যে ই হবে না, তখন আমি ধারণা করেছিলাম যে তাহলে হয়তো বি হতে পারে, কারণ যেহেতু কনক্রিট নিয়ে অনেকক্ষণ কথা বলছে। কনক্রিট নিয়ে বলছে, কনক্রিট নিয়ে বলছে যে কনক্রিটের ভিতর দিয়ে ওরা স্টিল পাস করতে পারে, কনক্রিট দিয়ে পাস করতে পারে। আচ্ছা, আচ্ছা, ভালো প্রশ্ন, একটা ভালো কথা বলছেন আপু, যে কোয়েশ্চেনটা ক্লিয়ার না। দেখেন, যখন এমন কোয়েশ্চেন আসবে বেশি প্যারা নিয়েন, কারণ এটাতেও কিন্তু বেশি মার্ক নাই। কত মার্ক আছে আমরা একটু দেখি। এই যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মাল্টিপল অ্যান্সার্স, আপনি কোয়েশ্চেন পাবেনই 2 থেকে 3টা, দুইটাই থাকে, এখন আর তিনটা আসে না আগের মতো। আপনি পাবেন 3 মার্ক।
2টা কোয়েশ্চেন অ্যান্সার করে 3 মার্ক, তার মধ্যে আবার নেগেটিভ মার্কিং এর ভয় আছে। দরকার নেই ভাই, যেটা আপনি বুঝতে পারেন, যেটা যেটা কারেক্ট মনে করেন অ্যান্সার দিয়ে দেন। অ্যান্সার দিলেও যে কথা, না দিলেও একই কথা। এটা আমি মনে হয় আপনাদেরকে বলে দিই যে আমরা 1 আর 3 মার্কের কোয়েশ্চেন নিয়ে কখনো প্যারা খাবো না। 1 আর 3 মার্কের কোয়েশ্চেন, এর উপর যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। বাট 1 আর 3 মার্কের কোয়েশ্চেন, লিসেনিং এ 2টা আছে, এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার, এমসিকিউ মাল্টিপল অ্যান্সার। রিডিং এও আছে দেখেন, এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার 1 মার্ক, এই যে রিডিং সেকশনে এমসিকিউ মাল্টিপল অ্যান্সার হচ্ছে 3 মার্ক। আমরা এই 4টা কোয়েশ্চেন নিয়ে টোটালি কোনো প্যারা খাবো না, অ্যান্সার করতে ইচ্ছে হলে করে দিব, যা বুঝি নাহলে করবো না, শেষ। এই তো। আচ্ছা, তাহলে আমরা যেহেতু, আমি একটু আবার আসি তাহলে এখন আমার ইয়াতে, সফটওয়্যারে। কোয়েশ্চেন বলছে যে নিচে একটা স্কাই স্ক্রেপার কনস্ট্রাকশনের জন্য কোন ম্যাটেরিয়াল গুলা ইউজ করা যাবে এবং কোন ম্যাটেরিয়াল গুলোর সাথে তাদের রেশনাল, যে ম্যাটেরিয়ালটা কেন ইউজ করবে সেটার পিছনে কি যুক্তি দিছে, এবং সেটা সেটা কোনটা কোনটা, ঠিক আছে, ইয়া করতেছে, ফিট করতেছে কেমন। আচ্ছা, রিডিং এও নেগেটিভ মার্ক আছে, রাইট। রিডিং এ নেগেটিভ মার্ক আছে, এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার এবং হচ্ছে গিয়ে মাল্টিপল অ্যান্সার। আচ্ছা, প্যারা খাই না, থাক, সমস্যা নেই। আমরা পরেরটায় চলে যাই, এটা ভালো করে শুনি। আগে কোয়েশ্চেন পড়তে চান তাহলে আমি এটা আরেকবার পরে প্লে করবো, তার আগে কোয়েশ্চেনটা আমরা বুঝি, অপশন গুলো বুঝি। কারণ আপনি যখন অডিও শুনতে শুনতে কোয়েশ্চেন পড়েন, অপশন দেখেন, আসলে এত কিছু আপনি ম্যাচ করতে পারবেন না, যদি এটাই আপনাকে করতে হবে। এখন যেহেতু আমরা শিখতেছি, তাই আমরা কি করব, জিনিসটা আমরা একটু আগে থেকে দেখে নিই। Which of the following statements concerning the operation of catalytic converters are correct? ক্যাটালিকটিক কনভার্টার্স এর অপারেশনের ব্যাপারে কোন স্টেটমেন্ট গুলো কারেক্ট? তাহলে একটা জিনিস আছে ক্যাটালিকটিক কনভার্টার্স, কি জিনিস আমি নিজেও জানি না। এই ক্যাটালিকটিক কনভার্টার্স এ যেভাবে অপারেট করে, যেভাবে চলে, তার ব্যাপারে কোন 2টা স্টেটমেন্ট কারেক্ট? ইনক্লুশন অফ ক্যাটকনস অন ডিজেল ইঞ্জিনস ইজ প্রহিবিটেড বাই ল। ডিজেল ইঞ্জিনের উপর বা ডিজেল ইঞ্জিনে ক্যাটকন ইনক্লুড করাটা আইন দ্বারা নিষিদ্ধ। প্রহিবিটেড মানে নিষিদ্ধ, তাহলে ডিজেল ইঞ্জিনে আমরা ক্যাটকন ইনক্লুড করতে পারবো না, সেটা প্রহিবিটেড বাই ল। কার্বন অ্যান্ড আদার ইঞ্জিন ডিপোজিটস ইম্পিড দেয়ার এফিসিয়েন্ট অপারেশন। ইঞ্জিনে যদি কার্বন জমে, বা ডিপোজিট মানে জমা, কোনো কিছু জমে গেছে, অন্য কোনো কিছু জমে যায়, সেটা তাদের এফিসিয়েন্ট অপারেশনকে ব্যাহত করে। ইম্পিড মানে ব্যাহত করা। ক্যাটকনস আর মোস্ট কমনলি ইউজড ইন মাইনিং ইকুইপমেন্ট। ক্যাটকনকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মাইনিং ইকুইপমেন্ট। মাইন মানে ওই যে খনি, মাটির নিচে যে খনন করে না, খনন করে একটা গোল্ডের খনি, গোল্ড মাইন, এখান থেকে মাইন থেকে আমরা, বা কয়লার খনি, মাইন থেকে আমরা উত্তোলন করি। তো মাইনিং ইকুইপমেন্টে ক্যাটকন সবচেয়ে কমনলি ইউজ হয়। ট্রাকস অ্যান্ড বাসেস রেন্ডার দেম ইনএফেক্টিভ। ট্রাক আর বাসে যদি ক্যাটকন ব্যবহার করা হয় তাহলে সেটা ইনইফেক্টিভ হয়ে পড়ে, অকার্যকর হয়ে পড়ে। আচ্ছা, হ্যাঁ, এমসিকিউ মাল্টিপল অ্যান্সারে নেগেটিভ মার্কিং আছে, এটাতেও নেগেটিভ মার্কিং আছে। They convert the toxic substances emitted from engines into less harmful substances. তাহলে ইঞ্জিন থেকে যেসব টক্সিক, মানে বিষাক্ত সাবস্টেন্স বের হয়, সেটাকে কনভার্ট করে লেস হার্মফুল সাবস্টেন্স বানায়। মানে যেটা অনেক বেশি টক্সিক সেটাকে কম টক্সিক বানায়, অনেক বেশি ক্ষতিকর সেটাকে কম ক্ষতিকর বানায়। Catcons convert toxic emissions into less harmful emissions by providing an environment for toxic combustion. টক্সিক ইমিশনকে, ইমিশন মানে যেটা নির্গত হওয়া, যেটা বের হচ্ছে, সেটাকে লেস হার্মফুল ইমিশনে কনভার্ট করে। কিভাবে? বাই প্রোভাইডিং অ্যান এনভায়রনমেন্ট ফর টক্সিক কম্বাশন। টক্সিক কম্বাশনের একটা পরিবেশ দিয়ে টক্সিক ইমিশনকে লেস হার্মফুল ইমিশনে পাই। বহুত কথাবার্তা, আর সত্যি কথা হচ্ছে এতগুলা জিনিস আপনারা যদি পড়ে শেষ করতে পারেন, পড়েন। ফার্স্ট যদি পড়ে বুঝতেও পারেন, বুঝতে হবে আপনাকে, তাহলে আপনি ইয়া করেন। বাট যদি না পারেন তাহলে প্যারা নিয়েন না। আমরা প্লে করতেছি। Let's talk for a moment about the job of the catalytic converters.
In a nutshell, their job is to convert harmful pollutants into less harmful pollutants, emissions, before they ever leave the car's exhaust system. They are still most commonly used in motor vehicle exhaust systems, but you'll also find them on generator sets, forklifts, mining equipment, trucks, buses, trains, and other engine-equipped machines. A catalytic converter provides an environment for a chemical reaction where toxic combustion byproducts are converted to less toxic substances. Catcons are now fitted to both petrol and diesel engines, and I must say they do a good job, as long as they are clean and not clogged up with carbon and other deposits from the engine. ক্যাটকনসের ব্যাপারে কোনগুলা বলছে? হ্যাঁ, এই দুইটা কোয়েশ্চেন আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন। আচ্ছা, শামিমার আপু একটু বলেন তাহলে, আপনি মনে হয় একটা কারেক্ট অ্যান্সার দিছেন। শামিমার আপু। ভাই আমি ওই একটাই বুঝছি, যেটা হচ্ছে লাস্ট ওয়ান, আচ্ছা, ক্যাটকনস টক্সিক কনভার্ট ইমিশনকে টক্সিক ইমিশন, হ্যাঁ, ইনটু লেস হার্মফুল, লেস এটা হার্মফুল। এটাই বুঝছি। নাইস, এটা কারেক্ট, কারেক্ট। আচ্ছা, যেমন আপনি একটা দিলে আপনি ওইটার মার্ক পাবেন, আপনার কাটা যাবে না। নাই, আচ্ছা, সুন্দর। আচ্ছা, আচ্ছা, এবার তানভীর ভাই, তানভীর ভাই 5 নাম্বার তো পাই গেছি আমরা, তাই না? 5 নাম্বারটা আপু বলে দিছে, আপনি আরেকটা বলেন। জি ভাইয়া, জি, এটা হলো 4 নাম্বারটা। দে কনভার্ট দ্য চার টক্সিক নাম্বারটা। সাবস্টেন্স emitted from engines into less harmful রাইট, substance. রাইট, সুন্দর। পুরো জিনিসটা হচ্ছে এইটা নিয়ে, এই দুইটাই কিন্তু অ্যান্সার আছে এখানে। ওরা কিন্তু এটা বলছে যে ট্রাক বাস সবখানেই ব্যবহার করে, বলে নাই যে মাইনিং ইকুইপমেন্টে চলে বা ট্রাক বাসে সেটা ইনএফেক্টিভ হয়ে পড়ে, এটা কিন্তু বলে নাই। ট্রাক বাস সবখানেই সেটা ইউজ করতেছে এবং ঠিক মতন চলতেছে। আর কার্বন এবং অন্যান্য ডিপোজিট এফিশিয়েন্ট অপারেশন ইয়া করে, এটাও বলে নাই। বলছে যদি ক্যাটকন এটার সাথে কার্বনের সাথে মিশে যায় তখন সেটা হয়তো একটু প্রবলেম হইতে পারে। আচ্ছা, আর এটা আসলে প্রহিবিটেড বাই ল, এটাও ভুল কথা। আমাকে বলছে কোন জিনিসগুলো কারেক্ট, প্রথম তিনটাই রং ছিল, পরের দুইটা কারেক্ট ছিল। তো 4 আর 5 হচ্ছে আমার অ্যান্সার। তো এই হচ্ছে এমসিকিউ মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার্স। খুব বেশি প্যারা নিয়েন না, নেগেটিভ মার্কিং আছে। যদি হ্যাঁ খুব ভালো মতন শিওর হন, অ্যাবসলিউটলি শিওর হন, তাইলে আপনি অ্যান্সার করবেন, নাইলে করার দরকার নেই। আমাকে 1 মিনিট টাইম দিবেন,